নির্বাচন কমিশনে এখন নিবন্ধিত রাজনৈতিক দল ৫৪টি, তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। ইসি আরও ৩টি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে। এর মধ্যে নতুন ২৬টি দলের ২টি রয়েছে এনসিপি এবং বাংলাদেশ আমজনগণ পার্টি। নতুন দলগুলোর মধ্যে ১৯টি ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছিল। আত্মপ্রকাশ করা দলগুলোর মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অর্থাৎ ১৭ অক্টোবর আমন্ত্রণ পেয়েছিল ৩টি দল, এনসিপি, ভাসানী জনশক্তি ও আমজনতার দল। তাদের মধ্যে এনসিপি এখনও সনদে স্বাক্ষর করেনি। এদিকে একটা হিসাব বলছে, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে দেশে গত ১৫ মাসে কমপক্ষে ২৬টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এর মধ্যে ৬টি দলের নামের মধ্যে কোনো না কোনোভাবে জনতা শব্দটি যুক্ত রয়েছে। বেশিরভাগ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আবার কোনো কোনো দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। একটি দল নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনৈতিক দল, আস্থা এবং জনগণ। এত দলের কি দরকার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, সেই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন জনাব ফরিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন তারেক রহমান, সদস্য সচিব আমজনতার দল। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে আজকে প্রসঙ্গটা রেখেছি রাজনৈতিক দল, আস্থা এবং জনগণ। এবং আমরা একটা হিসাব দেখেছি যে গত ১৫ মাসে মানে জুলাই পরবর্তী সময়ে কমপক্ষে ২৬টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এবং খোঁজ নিয়ে জানা গেছে যে এসব দলের বেশিরভাগেরই হয়তো বা তাদের কোনো কার্যালয় নেই, তাদের কোনো বসার জায়গা নেই, সদস্য বা যারা কর্মী সমর্থক সেটাও হাতে গোনা একেবারে। আমি একটু জানতে চাই, রাজনৈতিক দলগুলোর উপর যে মানুষের আস্থা জন্মাবে বা জনগণ যে তাদের উপর আস্থা প্রকাশ করবে, এই জন্য তো নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে। অন্তত তারেক রহমান, আপনাকে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে আপনি অনশনে ছিলেন, একেবারে অনশনে ছিলেন এবং আপনার বিধ্বস্ত চেহারা দেখে আমরা এখনো সেটা আন্দাজ করতে পারছি যে অনশনে ছিলেন। নিবন্ধনের দাবিতেই তো অনশনে ছিলেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনা। জি, অনেক ধন্যবাদ। নিবন্ধনের দাবিতেই অনশনে ছিলাম। আপনার প্রথমে একটু ভুল হলো, ওখানে এনসিপি এবং আম জনগণ বলেছেন, ওইটা এনসিপি এবং আম জনগণ হবে না, এনসিপি এবং ওই জাসদ মার্ক্সবাদী, আচ্ছা, এই দুইটা দল নিবন্ধিত আকারে আসছে। আর আম জনগণ যেটা, ওইটা ডেস্টিনি রফিকুল আমিনের যেটা, হ্যাঁ, তার বিবিধ প্রতারণা এবং জালিয়াতির কারণে ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে ওইটা ঝুলে গেছে আমজনগণ পার্টি। হ্যাঁ, এবং 7টি দল এখন হলো পুনর্বিবেচনা তালিকায় আছে, যার মধ্যে আমাদের দলও আছে। এই আশ্বাস পেয়েছে? না, আশ্বাস বলতে আমি যখন অনশন করছিলাম তখন তারা আহ্বান জানায় যে আমরা যেন পুনর্বিবেচনার জন্য আপিল করি, এবং আমরা তাদেরকে দেখিয়েছিলাম যে তারা 42টি উপজেলায় গিয়েছিল আমাদের, যেগুলোতে তারা বসেছে, নাস্তা করেছে, গল্প করেছে এবং আমাদের সাথে ছবি আছে, ভিডিও আছে। তো এগুলো যখন তাদেরকে দেখালাম তখন তারা বুঝতে পারলো যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশন বা ভুল হয়েছে। সেই বিবেচনায় তারা আবার এটাকে রিভিউ করার জন্য একটা ব্যবস্থাপনা করেছে। এবং আমরাও যখন অনশনের শেষ পর্যায়ে, আমার জন্য খুব কঠিন হচ্ছিল ওখানে কন্টিনিউ করা। আসলে সেই সময়টাতে আবার অনেকে আমাকে বোঝাচ্ছিল যে তোমার দলকে যদি অনশনের জন্য নিবন্ধন দিয়ে দেয় তাহলে অন্য দলগুলোও দাবি করবে সেম ধরনের। তো অনেকগুলো বিবেচনাকে সামনে রেখে তারপরে আমরাও চাইনি যে আপনার সবাই গড়পড়তায় নিবন্ধন পাক, এবং আমরা ওই জায়গা থেকে পুনর্বিবেচনাটাকে ভয় পাইনি। আমাদের আজকে সম্ভবত একটা চিঠি ইস্যু করেছে নির্বাচন কমিশন থেকে যে আমাদের উপজেলাগুলো যেগুলোতে তারা গিয়েছিল কিন্তু নাই বা পায়নি এরকম তথ্য দিয়েছে, তারা এগুলো ক্রস চেক করবে, পুনর্বিবেচনা করবে। আমরা সাধুবাদ জানাইছি, আমাদের সেই প্রস্তুতি আছে। আম জনতার দলের মানে একেবারে প্রান্তিক পর্যায়ে অবস্থা কেমন? মানে এই যে কমিটির কথা বলছেন আপনি, সবগুলো আমাদের সরাসরি আমাদের যে সকল সহযোদ্ধারা নিজে
সদস্য ফর্ম পূরণ করেছেন এরকম সংখ্যা 5,000-এর মতো আমাদের সদস্য সংখ্যা, এবং সারা দেশে নেতৃবৃন্দের সংখ্যা প্রায় 2100-এর মতো আছে। তো এইটা হলো আমাদের সাংগঠনিক কাঠামো। এবং আপনাদের দেশ টিভি তো আমাদের অফিসে অনেকবার গিয়েছে, তো তাদেরকে জিজ্ঞাসা করেন। কার্যালয়ও আছে, আপনি সেটাই বলতে চাচ্ছেন? আমাদের কার্যালয় বাংলাদেশে যে সকল প্রচলিত বড় বড় রাজনৈতিক দল আছে, আমাদের কার্যালয় সেই সকল দলের চেয়ে সক্ষমতা কম না। অবশ্যই আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো জানবো যে আমজনতার দল কি চিন্তা করছে, দেশ নিয়ে কি চিন্তা করছে, জনগণ নিয়ে কি চিন্তা করছে। ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফরিদুল হক, আপনার কাছে শুরুতে একটু জানতে চাই, বাংলাদেশে তো অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল, হঠাৎ করে একেবারে তরুণদের কেন মানে একটা নতুন রাজনৈতিক দলের কথা চিন্তা করতে হলো? নতুন করে প্রশ্নটা আরো একবার করি। জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এটার আগে একটু ওই ওনার কথার সাথে যদি একটু যুক্ত করি তাহলে এটার প্রেক্ষাপটটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ধরেন এই যে নির্বাচন কমিশনের যে দল নিবন্ধনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয় 2007-এ। তার মানে হচ্ছে 111-এর সরকার দ্বারা, মানে এখন যে আরপিওর শর্ত অনুযায়ী এখন আমাদের দলগুলোকে নিবন্ধন নিতে হচ্ছে, এই শর্তগুলো কিন্তু তৈরি করেছিল 111-এর গভর্নমেন্ট। এবং একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, 111-এর গভর্নমেন্টের যতগুলো প্রকল্প ছিল তার একটা বড় প্রকল্প ছিল হচ্ছে বিরাজনীতিকরণ, মানে যাতে রাজনীতিবিদদের কাছে না থাকে, রাজনীতিটা অন্য কারো কাছে যায়, এবং একটা বড় কি বলে যে তরুণদের মধ্যে রাজনীতিবিদদের প্রতি ঘৃণা তৈরি করে তরুণদেরকে রাজনীতি বিমুখ করা যায়, এবং হচ্ছে একটা মাফিয়া গোষ্ঠীর হাতে রাজনীতিটাকে তুলে দেওয়া যায়। কেন মাফিয়া গোষ্ঠীর কথাটা আমি বললাম, এটা খুব জরুরি আমাদের বোঝা। সেটা হচ্ছে যে ধরেন একটা রাজনৈতিক দল হতে পারে যে একটা রাজনৈতিক দল নির্বাচনের 6 মাস আগে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কেউ রাজনৈতিক দল কিংবা যে কোনো ধরনের সংগঠন করা তার হচ্ছে রাইট, কিংবা সংবিধানে যদি এটা নাও থাকে তাইলে আসলে নাগরিক হিসেবে আপনার এটা রাইট। তো আপনি 6 মাস আগে ধরেন করলেন, 6 মাস আগে করার পরে আপনি যদি ধরেন খুব সুপার এফিশিয়েন্ট কিংবা সুপার কোনো ঘটনার মধ্য দিয়ে আপনি রাজনৈতিক দলটা না করেন, তাহলে 200 উপজেলা আপনার পক্ষে কমিটি করা সম্ভব না। যদি কমিটি করেনও তাহলে আপনার পক্ষে অফিস নেওয়া সম্ভব না, কারণ আপনি খেয়াল করেন 200 উপজেলায় কমিটি মানে হচ্ছে আপনার অন্তত 100 উপজেলা ধরেন, অন্তত আপনার ধরেন এটা আগে 200 উপজেলা ছিল ওই সময়, যেটা করে ওটা 200 সমর্থক আর 100 উপজেলা না, আগে 200 উপজেলা ছিল সম্ভবত। যাই হোক, 100 উপজেলা 200 উপজেলা, আমি এই বিতর্কে যাচ্ছি না। মানে এটা যে আপনি করবেন এবং এই যে 200 সমর্থক, আপনি খেয়াল করুন কি পরিমাণ মানুষের ধরেন আপনার দরকার হবে, এবং আপনাকে প্রত্যেকটা জায়গাতে অফিস নিতে হবে। অফিস নিতে গেলে এটার জন্য কি পরিমাণ টাকা দরকার, কি পরিমাণ আপনার ওই ভাড়া দরকার প্রতি মাসে। একটা অফিস নেওয়া মানে অফিস আবার সেট আপ করার ব্যাপার আছে। এই পুরো জিনিসটা এমনভাবে ধরেন আইনটা করা হয়েছিল যাতে করে শুধুমাত্র আপনার ধরেন মানে মাফিয়া পয়সা যাদের কাছে আছে তারাই আসলে রাজনৈতিক দলগুলো করতে পারে, এইভাবে এটা করা হয়েছিল। মানে যে কেউ চাইলে কেন একটা রাজনৈতিক দল করতে পারবে না, এটা তো ধরেন এই ধরনের আইন তো থাকার কথা না, কিন্তু ওই আইনটা ছিল এবং ওইটা এখনো কন্টিনিউ করতেছে। এবং ইভেন ধরেন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে যাচাই বাছাই করে করার পরেও নিবন্ধন নেওয়ার জন্য আমাদের এই বন্ধুকে ধরেন অনশন পর্যন্ত করতে হয়েছে, এবং উনি প্রায় হয়তোবা মৃত্যুর মুখে চলে যেতে পারতো, যেহেতু উনি খুব, আমি ওনাকে অনেক আগে থেকে চিনি, জিদি মানুষ। হ্যাঁ, মানে এরকম একটা পরিস্থিতিতে হয়তোবা যেতে পারতো যদি তাকে একটা পজিটিভ না দিত। তার মানে এই পুরো প্রক্রিয়াটার ভেতরে এত ভয়ঙ্কর ব্যাপার আছে। এখন এই নতুন রাজনৈতিক দল করার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে ওইখান থেকে যদি আবার আমি শুরু করি, যে এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, এটাই কিন্তু ধীরে ধীরে বাংলাদেশকে আসলে ধরেন 2009 নির্বাচন, এরপরে 2011 সালে আপনার ধরেন পঞ্চদশ সংশোধনী করা, আজকে আবার যেটা রায় হলো এই পঞ্চদশ সংশোধনীকে বাতিল করে কোর্ট বললো যে এটা আসলে একটা কি বলে যে এটা একটা ভুল রায় ছিল, বাংলাদেশের জনগণের বিপক্ষে রায় ছিল। কেন? কারণ ত্রয়োদশ সংশোধনী যে যখন পাশ করা হচ্ছে, ত্রয়োদশ সংশোধনীর মধ্যে কিন্তু এটা উল্লেখ করা হচ্ছে যে এটা জনগণের অভিপ্রায়ের ফসল। জনগণ আসলে এই সংসদ আন্দোলন করে জনগণ এই সংশোধনীটা করতেছে, ত্রয়োদশ সংশোধনী, সেটাকে বাতিল করা হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশ যে দীর্ঘ ফ্যাসিবাদের মধ্যে ঢুকলো, এবং ওই ফ্যাসিবাদ যেটা করে এই বিরাজনীতিকরণ, ফ্যাসিবাদও আসলে রাজনীতিকে খেয়ে ফেলে, রাজনীতি চলে যায় মাফিয়াদের হাতে, ফ্যাসিস্টদের হাতে, অলিগার্কদের হাতে। হ্যাঁ, একটা মানে নিউ এস্টাবলিশমেন্ট তৈরি হয়। তো ওই জন্য
এটার পরে যখন বাংলাদেশে ধরেন জুলাইয়ে একটা বিপ্লব হলো, একটা নতুন পরিস্থিতি তৈরি হলো, নতুন মানে থাউজেন্ডস অফ স্বপ্ন আমাদের মাঝে সামনে এসে হাজির হলো 5 তারিখের পরে, তখন নতুন রাজনৈতিক দল করা আসলে সময়ের একটা মানে চাহিদা হয়ে দাঁড়ালো। কেন? কারণ হচ্ছে যে আপনি খেয়াল করেন যে জুলাইয়ের আগে আমরা হয়তোবা ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে অনেকের অনেক হিসাব করতে হইতো, সবার হয়তো না, কিন্তু বেশিরভাগ মানুষের এটা হিসাব করতে হতো। এখন ধরেন কিন্তু আমরা একটা মানে এক ধরনের মনে করেন যে উন্মুক্ত জায়গার মধ্যে আছি, আমরা যে কোনো কিছু বলতে পারতেছি, যে কোনো কিছু করতে পারতেছি। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে দিয়ে আমাদের আকাঙ্ক্ষা আগে যেখানে ছিল সেখান থেকে অনেক বেশি আকাঙ্ক্ষা সামনে চলে এসছে। এখন এই আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন রাজনৈতিক শক্তি অবশ্যম্ভাবী। এই জন্য এনসিপির আত্মপ্রকাশ, এনসিপির আত্মপ্রকাশের কারণে। জনাব তারেক রহমান, আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, বিরতিরও সময় হয়েছে, তার আগে আমি এই প্রশ্নটির উত্তর জানতে চাই। এত যে আমরা প্রায় 26টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে খুব কম সময়ের মধ্যে, আমরা যেমনটা বিভিন্ন হিসাব মতে মিলিয়েছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে মানুষ এত বেশি রাজনীতি সচেতন হয়ে উঠছে কেন, বা রাজনৈতিক দল গঠনে উদ্বুদ্ধ হচ্ছে কেন? তাদের কি মনে হচ্ছে রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন এসেছে আফটার জুলাই? আপনার কাছে এই প্রশ্নটি থাকবে। আমি একটা বিরতি নিয়ে ফিরি। দর্শক, ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। রাজনৈতিক দল, আস্থা ও জনগণ নিয়ে কথা বলছিলাম আজকে আমরা। আমাদের সাথে তারেক রহমান আছেন ফরিদুল হক। আমি আলোচনায় ফিরে যেতে চাই। জনাব তারেক রহমান, আমি বিরতিতে যাবার আগে একটি প্রশ্ন আপনার কাছে রেখে গেছিলাম, যে আমরা একটা হিসাব শুরুতেই দেখিয়েছি যে গত 15 মাসে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে জুলাই পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সময়ে গত 15 মাসে প্রায় 26টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে, এবং বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি, সেটা শুরুতে বলেছি। তা আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে মানুষ এত রাজনীতিতে আগ্রহী কেন হয়ে উঠছে? রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন কি আপনার চোখে পড়ে কিনা? অনেক ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের পরে হাজার হাজার কারাবন্দী মুক্ত হয়েছে। আপনার কি মনে হয় যে যারা মুক্তি হলো সবাই রাজনীতির বন্দী ছিল, রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়ে বন্দী ছিল? এখানে ধর্ষক ছিল, খুনি ছিল, জঙ্গি ছিল, অর্থ আত্মসাৎকারী ছিল, গড় পর্তা সবাইকে ছেড়ে দেওয়া হলো। আবরার ফাহাদের খুনি পালিয়েছে এই সময়ে, এবং ডেস্টিনি রফিকুল আমিন 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছে। সেও এই রাজনৈতিক এই মুক্তির সময়ে সেও মুক্তি পেয়ে গেল। এবং তার একটা অনুধাবন কি দেখেন, সে যদি রাজনীতি করত তাহলে সে এতদিন জেলে বন্দি থাকতো না, এবং সেজন্য সে একটা রাজনৈতিক দল খুলে বসছে। মানুষের আবদারগুলো দেখেন। সুতরাং যারা এই রাজনৈতিক দল খুলছে সবাই যে রাজনীতি করার উদ্দেশ্যে স্বপ্ন নিয়ে দল খুলছে এরকম না। আবার অনেকে আছে এরকম যারা নিজেকে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া অন্য কোনো পদে দেখতে চায় না। তাদের অনেক আকাঙ্ক্ষা, সে একবার না একবার সভাপতি হবেই। এখন সে তো কোনো দলের সভাপতি হতে পারছে না, এখন 4-5 জন মিলে একটা দল খুলে নিজেই সভাপতি হয়ে গেছে। তো রাজনীতির এখানে অনেক ধরনের আকাঙ্ক্ষা নিয়ে অনেক মানুষ রাজনৈতিক দল খোলে, অনেক স্বপ্ন দেখে, সবাই সঠিক না। আবার অনেক স্বপ্নবাজ মানুষ আছে, তারাও আবার রাজনৈতিক দল খোলে, তারা কষ্ট করে দেশের জন্য। অনেক অ্যাক্টিভিস্ট গ্রুপ দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করে 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 তারা ভাবছে যে আমরা সবাই মিলে একটা দল খুলি। ঠিক আছে, এরকম অনেক প্রেক্ষাপট আছে। সবাই যেমন সঠিক না, সবাই এরকম আপনার হলো ব্যাঠিকও না। সবাই যেমন সঠিক না, সবাই তেমন বেঠিকও না। কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তন, এই প্রশ্নটির উত্তর রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়নি। ঠিক আছে, রাজনীতিতে আরো হতাশা আসছে। প্রায় 350-এর উপরে গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই সংস্কার নিয়ে ব্যস্ত, অথচ এই সাইডে এত বড় ধস নেমেছে আমরা খেয়াল করিনি। আইন শৃঙ্খলা এতগুলো মানুষ মারা গেছে, একটা যে ধস আমরা খেয়াল করিনি। আমরা পুরোটা সময় বারবার বলছি সংস্কার সংস্কার। 2008 সালের দিকে 11-র সংস্কারপন্থীদেরকে যেরকম মানুষ গালি দিত না, এবং দলে সংস্কারপন্থী আইডেন্টিফাই হলে বহিষ্কার করত, আমাদের এই সময়ের এসে সংস্কার আলোচক, সংস্কারে ফ্রিক যারা, তাদেরকেও একসময় মানুষ গালি দিবে। যে এই প্রক্রিয়ার শেষে আমরা কি পেলাম? মানুষ তার জীবনের কতটুকু পরিবর্তন পেলো, তার জীবনে কতটুকু ইজি, মানে জীবনটা কতটুকু সহজ হলো, এই বিষয়গুলো দেখছে। আপনি জুলাই সনদে স্বাক্ষর করেছেন। অবশ্যই। জুলাই সনদে কতটুকু যে অনেকেই বলছেন যে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি, আপনার কি মনে হয়? হ্যাঁ, জনগণের আকাঙ্ক্ষা বলতে জনগণ সরাসরি যে জায়গাগুলোতে বেনিফিট পায়
তার জীবনযাপনের ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে তার প্রতিফলন আমাদের জুলাই সনদে সেভাবে নাই, এবং এটা একটা মানে ফাঁকি বলা যায়। তবে এখানে কিছু কিছু জায়গা আছেও যেটা রাজনৈতিক পরিবর্তনের জন্য জায়গা আছে, যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে একই ব্যক্তি অনেক দিন প্রধানমন্ত্রী হয়ে থেকে ধীরে ধীরে স্বৈরাচার হয়ে ওঠে, এই জায়গাতে একটা ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে। তো আছে কিছু 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 আছে, সব বাতিল না, আবার সব অনেক বেশি উৎসব করার মতো না, আনন্দ করার মতো না। আচ্ছা, সব পুরোটা সন্তুষ্টও করতে পারেনি। আমি একটু চলে আসি ফরিদুল হক আপনার কাছে, ওই একটি প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আরো একটু প্রশ্নটা আমার বোঝা দরকার। সেটা হলো যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনটা আমরা আশা করেছিলাম সেটা কি হয়েছে কিনা, মানে রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার যে বিষয়টি ছিল সেটি অর্জিত হচ্ছে কিনা, বা সেটি আপনারা যারা রাজনীতি করেন তারা পাচ্ছেন কিনা, এবং সেই সাথে বড় রাজনৈতিক দলগুলোর উপর কি জনগণ আস্থা হারিয়েছে যে এনসিপিকে নতুন করে ভাবতে হচ্ছে? জি, মানে পরিবর্তন ধরেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের আকাঙ্ক্ষা, মানে আমরা আসলে যেই নিপীড়ন এবং জুলুমের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান হয়ে পরবর্তী বাংলাদেশে আমরা প্রবেশ করছি, তো আমাদের আকাঙ্ক্ষা আসলে এত হাই, আর সেইখানে আমাদের প্রস্তুতি আসলে খুবই কম সেই তুলনায়। মানে এইটা ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে আমরা কেউ একজনকে ধরেন সরকারে বসায় দিব আর সে এসে রাতারাতি সব কিছু ঠিক করে ফেলবে, এটা ভাবাটা খুব কঠিন। কেন? কারণ হচ্ছে যে একটা সরকারের সাথে অনেকগুলো বিষয় ধরেন মানে যুক্ত থাকে। মানে মূল জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে ওইভাবে ঠিক আমরা সংস্কারের আলাপ করছি। তারেক রহমানও বললেন সংস্কারের জন্য হয়তো বা মানে যারা সংস্কারপন্থী, আমি নিজেকে একজন ধরেন সংস্কারপন্থী মনে করি, যারা সংস্কারপন্থী তাদেরকে হয়তো বা এক সময় দায়ী করা হবে যে তোমরা তো আসলে কি সংস্কার করলে, আসলে জনগণের ভাগ্যের কোনো উন্নতি হলো না। এটা হয়তো বা ধরেন অনেকাংশে ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে এই সংস্কারগুলো না করে আপনি আসলে মানে এই মানে ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সিস্টেম থাকার পরেও, একটা গণতান্ত্রিক কাঠামো থাকার পরেও বিভিন্ন রাষ্ট্রে কিন্তু অসুবিধা তৈরি হয়, জনগণ কষ্টে থাকে। তখন আসলে আপনাকে জনগণের কষ্টের বিষয়গুলোকে সামনে এনে রাজনীতি করে ক্ষমতায় গিয়ে এটা ঠিক করতে হয়, জনগণের কষ্টকে কমাতে হয়। কিন্তু যেখানে আপনার একটা অগণতান্ত্রিক সিস্টেম থাকে, যেখানে একটা ফ্যাসিস্ট কাঠামো থাকে, একটা ফ্যাসিবাদ উত্তর পরিস্থিতিতে এটা রাতারাতি করা খুব কঠিন। এটা একটা ব্যাপার। আবার আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে সংকটের মধ্যে প্রধানত পড়ছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু কাঠামো এবং সিস্টেম সম্পর্কে আমাদের বোঝাপড়ার জায়গাটা রাজনীতিবিদদের ক্ষেত্রেই প্রধানত বোঝাপড়ার জায়গাটা অনেক কম, সেই জন্য আমরা জায়গাগুলোকে চিহ্নিত করতে পারিনি। আবার উল্টো দিকে আরেকটা ব্যাপার ছিল যে রাজনৈতিক দলগুলোর ভেতরে, পুরনো রাজনৈতিক দলগুলোর ভেতরে প্রত্যেকের তার মতো করে এখানে একটা সিস্টেমের মধ্যে তার এক একটা স্টেক হোল্ডার ছিল, তার এক একটা স্টেক ছিল। যে ধরেন ডিসি 64টা, তাহলে আমি কয়টা ডিসি পাচ্ছি, আরেকজন কয়টা ডিসি পাচ্ছে। ভিসি 50টা, তাহলে আমি কয়টা ভিসি পাচ্ছি, আরেকজন কয়টা ভিসি পাচ্ছে। এসপি ধরেন মনে করেন আছে 60টা, আমি কয়টা এসপি পাচ্ছে, আরেকজন কয়টা পাচ্ছে। এইভাবে রাজনৈতিক দলগুলো একটা ভাগাভাগির মধ্যে ধরেন ছিল। তাতে করে যেটা হয় যে ওই ভাগাভাগিটাকে, এটা তো আসলে পুরনো সিস্টেমের ভাগাভাগি, পুরনো সিস্টেমটা যদি ঠিক থাকে, নতুনভাবে আসলে মানুষের জন্য করা এটা আসলে খুব কঠিন যে কোনো জায়গা থেকে। এবং এই জায়গা থেকে ধরেন মানে গুণগত পরিবর্তন আসলে ধরেন এখনও ওই জায়গাটাতে আমাদের যতটুকু আকাঙ্ক্ষা ছিল সেই জায়গাটা থেকে খুবই কম হয়েছে। তবে গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে, অন্তত এটা আমি মনে করি যে অন্তত আপাতত পুরনো রাজনৈতিক দলগুলো যারা আছে তারা চিন্তা করছে আচ্ছা ট্রানজিশন সময়টাতে একটু চুপচাপ থাকি, নির্বাচনটা হয়ে যাক, ক্ষমতায় গেলে তারপরে তো বুঝবো নেই, ক্ষমতায় গেলে তারপরে তো দেখবই, যে যত কথা বলো সব নোট করে রাখতেছি। সো এই জায়গাটা এখন পর্যন্ত আছে। তো এটা সামনে কতটুকু থাকবে সেটা ধরেন আমাদের আবার একটা নিউ ফেজে আবার নতুন লড়াই শুরু করা লাগতে পারে, এটা হতে পারে। কারণ অলরেডি আমরা গতকালকে দেখলাম যে তারেক রহমানকে সমালোচনা করে একটা মানে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সমালোচনা করে একটা ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে বিএনপির একজন আইনজীবী গিয়ে একটা মামলা করছে, মানহানির মামলা। মানে এই মামলাগুলো হচ্ছে পুরোপুরি রাজনৈতিক মামলা। এটা আমরা গত আমলে শত শত এরকম হাজার হাজার মামলা দেখছি, ডিজিটাল নিরাপত্তা আইন আমরা দেখছি, এইটা করা হয়েছে। আমি এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি যে বিএনপির উচিত ওই ব্যক্তিকে দল থেকে বের করে দেওয়া। মানে তার দলের চেয়ারম্যানকে সমালোচনা করলে যার গায়ে লাগে তাকে আসলে দল থেকে বের করে দেওয়া উচিত। মানে এই যে তার ভেতরে আসলে গণতান্ত্রিক কোনো সেন্স নাই।
মানে যে কেউ যে কাউকে সমালোচনা করতে পারে, সমালোচনা ভুল হলেও করতে পারে, এবং আমি আপনার বিরুদ্ধে যে কোনো ইস্যুতে দ্বিমত হইতে পারি এবং ভুল সমালোচনাও করতে পারি, কিন্তু এটা কথা বলতে দিতে অবশ্যই কথা বলার ক্ষেত্রে স্বাধীনতা এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা, সেই জায়গায় বারবার যে কথাটা বলা হচ্ছে। আমি একটা বিরতি নেই, বিরতি নিয়ে ফরিদুল হক আবারও এসে কথা বলবো নিশ্চয়ই আপনার সাথে। দর্শক, ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় আরেকটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে। রাজনৈতিক দল, আস্থা এবং জনগণ নিয়ে কথা বলছিলাম আমরা। আলোচনায় ফিরতে চাই। জনাব তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটা আশা তো নিশ্চয়ই আছে নিবন্ধন পেলে? জি অবশ্যই। জনগণের প্রতি আপনার অঙ্গীকার কি, যে জনগণ আপনাকে ভোট দেবেই? জনগণের প্রতি অঙ্গীকার, আমি ব্যক্তিগতভাবে কয়েকটা সেক্টর নিয়ে খুব ভাবি, যে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান এই সেক্টরটা অনেক দায়িত্বশীল এসেছেন যারা এখানে কাজ করতে পারেন নাই, এখানে একটা, আর পিএসসির একটা বিষয় রয়েছে যুবকদের, যেটা নিয়ে আমরা খুব সার্ভ করেছি, এখনও আন্দোলন চলছে। পিএসসি সহ নিয়োগ ব্যবস্থাপনায় তারা নাম্বারপত্র প্রকাশ করে না, নাম্বারপত্র প্রকাশ না করাতে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো দেখতে পারে না, যার ফলে নিয়োগে অনিয়ম হয়। তো আমরা তো যুবকদের নিয়োগ এবং কর্মসংস্থান এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি কাজ করার সুযোগ হয়েছে। আর এখন আমজনতার দলে আমরা যখন কাজ করছি তখন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের কাজ আমরা ওই ক্ষেত্রে গবেষণাটা করি, যে আপনি যদি পরনির্ভর হন তাহলে আপনার স্বাধীনতা নষ্ট হয়, অন্যের কাছে হাঁটু গেড়ে বসতে হয়। তো আমরা ওই জায়গাতে কর্মসংস্থানের বিষয়টাতে গুরুত্ব দিয়ে আমরা দেখি কিভাবে বাংলাদেশকে একটা স্বনির্ভর রাষ্ট্রে রূপান্তরিত করা যায়। আমাদের নিজস্ব সম্পদ, তেল, গ্যাস, এই বিষয়গুলোতেও এগুলো যদি আমাদের জাতীয়করণ করা হয় বা জনগণের মালিকানায় ফিরিয়ে দেওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা আরও শক্তিশালী বাংলাদেশ পাবো। তো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমজনতার দল চিন্তাভাবনা করে। সার্বভৌমত্বের সংকটগুলো, যে প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের দেশ যে জায়গায় মাথা তুলে দাঁড়ানোর একটা মানে কথা ছিল, সেই জায়গায় আমরা নতজানু হচ্ছে কেন বারবার। আপনারা দেখেছেন বিবিধ রাজনৈতিক দলগুলো বারবার বিদেশি শক্তিগুলোর সাথে বসছে, খুব আগ্রহের সাথে বসে সেগুলো প্রচার করে। আমরা মনে করি এটা একটা সার্বভৌমত্বের সংকট, এভাবে বসা উচিত না এবং সবাই দেশের নাগরিকের উপর ভরসা করা উচিত। তো সেটা হচ্ছে না আর কি। আমরা মানে জনগণই সকল ক্ষমতার উৎস, সেটা প্রতিষ্ঠিত করা। ক্ষমতার উৎস না, তো জনগণকে এম্পাওয়ার করা, শক্তিশালী করা, জনগণকে ক্ষমতায়িত করা। অসংখ্য ধন্যবাদ তারেক রহমান। নিশ্চয়ই আপনার এই বক্তব্যগুলো জনগণ পর্যন্ত পৌঁছবে। আমি ফরিদুল হক আপনার কাছে যেতে চাই। কেন মানুষ এনসিপিকে ভোট দিবে? ও এনসিপি একেবারে বয়সনবীন একটি রাজনৈতিক দল, এখন পর্যন্ত সকলে এনসিপির পুরো ফর্মটাই হয়তো বা বুঝতে মানে পারেনি, এমনটাও তো আছে দেশের একেবারে তৃণমূল পর্যায়ে যদি যায়। এনসিপিকে কেন ভোট দিতে হবে মানুষকে? না, এটা আমি মনে করি যে এখানে কয়েকটা ব্যাপার আছে, যে এখানে ধরেন দীর্ঘ আপনার বিরাজনীতিকরণের মধ্য দিয়ে আপনার ধরেন নতুন জেনারেশনের একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমি মনে করি এই আকাঙ্ক্ষার একটা বড় অংশের এজেন্সি এনসিপির উপরে আছে, মানে দায়িত্বটা এনসিপির উপরে আছে। তারা আসলে পুরনো রাজনীতির দিকে যেতে চায় না, পুরনো পথে হাঁটতে চায় না, নতুন পথ ক্রিয়েট করতে চায়, সেটা একটা জায়গা আছে। আর একটা হচ্ছে যে ধরেন যে সংস্কারগুলো নিয়ে আমরা আসলে কথা বলেছি দীর্ঘ সময় ধরে, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার দিকে, সেইখানে এই সংস্কারগুলোর পেছনে ধরেন লেগে থেকে এই সংস্কারগুলো বাস্তবায়ন প্রক্রিয়া, মানে আগামী নির্বাচনটা হচ্ছে শুধুমাত্র কিন্তু একটা সাধারণ দলবদলের নির্বাচন কিংবা একটা ক্ষমতা পতনের নির্বাচন নয়, কোনো একটা সরকার পতনের নির্বাচন নয়। এটা হচ্ছে একটা বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী কাঠামো থেকে গণতান্ত্রিক কাঠামোর দিকে নিয়ে যাওয়ার একটা নির্বাচন। এইখানে ধরেন সংস্কার যাতে বাস্তবায়ন করা হয়, সেটার জন্য যাতে অন্তত এই ধরনের রাজনৈতিক দলগুলো আসলে পার্লামেন্টে যায় যারা আসলে সংস্কারের ব্যাপারে কমিটেড, এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে বাংলাদেশের দীর্ঘ সময়ের দুর্নীতি লুটপাটের যে ধরেন ব্যাপার, অর্থনীতি দুর্নীতি এবং লুটপাটের যে ব্যাপার, এইটার থেকে বেরোতে হবে। পুরনো দলগুলো এই জায়গাতে বারবার আসলে কমিটমেন্ট দিয়েও কথা রাখতে ব্যর্থ হয়েছে, এইটা একটা ব্যাপার আছে। আরেকটা জায়গা হচ্ছে যে বাংলাদেশের এই যে ধরেন মাফিয়াতান্ত্রিক রাজনীতি, আপনি এবারও দেখেছেন যে ধরেন পুরনো দলগুলো যে মনোনয়ন ডিক্লেয়ার করতেছে, ডিক্লেয়ার করার পরে বিভিন্ন জায়গাতে ধরেন যারা মনোনয়ন পাচ্ছে না তারা রোড ব্লকেট করতেছে, অগ্নিসন্ত্রাস করতেছে, এই যে কাজগুলো করতেছে, এটাতে বোঝা যায় যে এই রাজনীতির ভেতরে একটা বড় লেনদেনের গল্প আছে, বড় লেনদেনের ব্যাপার আছে। এই জন্য সে কোনোভাবেই তার জায়গাটা ছাড়তে চায় না।
এই জায়গাটা আছে। তো এই জায়গাটা থেকে তারা বেশিরভাগই আমরা দেখেছি 237টা আসনের মনোনয়ন দিয়েছে বিএনপির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে কিছু কিছু জায়গায় বিক্ষোভ সমাবেশ আমরা দেখেছি বা বিক্ষুব্ধ নেতাকর্মীদেরকে দেখেছি। তারা তো ত্যাগ করেছে গত 16-17 বছর, তারা তো চাইতেই পারে একটা নমিনেশন। ত্যাগ করার বিনিময়ে চাওয়াটা আসলে কি? চাওয়ার জায়গাটা হচ্ছে পলিটিক্স করে আপনি আসলে কোন একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট চান। পলিটিক্স তো আসলে ফাইন্যান্সিয়াল বেনিফিটের ব্যাপার হইতে পারে না, কারণ পলিটিক্সকে আপনি যখন ফাইন্যান্সিয়াল কিংবা পলিটিক্যাল পদ, এমপি হওয়া কিংবা অন্য কোনো জিনিস হওয়া, এটাকে যখন আপনি ফাইন্যান্সিয়াল বেনিফিট আকারে ধরেন সিস্টেমের মধ্যে রাখবেন, তখন আসলে এখানে মাফিয়াতন্ত্র গড়ে উঠবে। তো এই জায়গাটা আসলে চেঞ্জ করতে হবে। এইটা একটা বড় জায়গা, যাতে করে আসলে ওই যে তারেক রহমান যেটা বললেন যে জনগণের কাছে আসলে ক্ষমতাটা ফিরিয়ে দিতে হবে। সাধারণ মানুষের আসলে হিস্সা আছে এই রাষ্ট্রের মধ্যে, কারণ তাদের টাকায় রাষ্ট্রটা চলে। কিন্তু আপনি খেয়াল করেন কিভাবে প্রমাণ করবে যে এনসিপি সেই জায়গাটা দখল করবে? এনসিপির এখনো অনেক নেতা এমন আছে, একেবারে উঠতি বয়সের নেতা, যারা এখন পর্যন্ত ক্ষমতায় যায় নাই, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে যাচ্ছে। অভিযোগ উঠলে এর জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, তারা ব্যবস্থা নিবে এটার জন্য। ধরেন, এবং যাদের বিরুদ্ধে ধরেন অভিযোগ আছে, এনসিপি প্রায় প্রত্যেকের বিরুদ্ধেই ধরেন এনসিপি দলীয়ভাবে ব্যবস্থা নিয়েছে এবং তাদের কাউকে এনসিপি শেল্টার করার চেষ্টা করেছে, ব্যাপারটা এরকম না। তো এই জায়গাটা হচ্ছে যে, এবং এই সিস্টেমটা এইভাবে আছে যে এইখানে ধরেন চাইলেই যে এই ধরনের এই দুর্নীতি করার সুযোগ তৈরি হয়, কিংবা দুর্নীতি করার ধরেন কি বলে যে মানে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, চিন্তা করতে পারেন। তো ওই জায়গাটাও আসলে বদল করতে অভিযোগ এমন তো অভিযোগ আছে যে কেন্দ্রীয় নেতারা সরকার নিয়ন্ত্রণ করছে, তারা নির্বাচনও তো নিয়ন্ত্রণ করতে পারে, এমনটা তো হতে পারে না। এটা যদি মনে করেন তাহলে ঠিক আছে, এটা আপনি করতে পারেন, অভিযোগ আসে। কিন্তু আপনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে যে খবর নেন যে 64 জেলার ডিসি কাদের নিয়োগ দেওয়া, এসপি কাদের নিয়োগ দেওয়া, পুলিশ কমিশনার কাদের নিয়োগ দেওয়া, আমি বলি মারাত্মকভাবে এসেছে। এর কাদের লোক কোন সময় নিয়োগ পেয়েছে। এবং মজার বিষয় হচ্ছে গত দিনে আপনার ধরেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বরাবর যেটা ছিল যে ডিসিদের কাছে হচ্ছে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থাকে, এবার ওনারা ডিসিদেরকে নাচে নির্বাচনী কর্মকর্তাদের চাচ্ছে। ধন্যবাদ ফরিদুল হক। না, আমি আরেকদিন শুনবো তারেক রহমান, ফরিদুল হক আরেকদিন শুনবো, সময় একেবারে নেই। দর্শক, এই ছিল আজকের মতো ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।